নমস্কার, স্বাগত সবাইকে আজকের এই অনুষ্ঠানে। আমরা এটা জানি যে প্রচুর মানুষ এমনিতেই এখন এনবিপির প্রোগ্রাম দেখার দর্শকের সংখ্যা অনেক, কারণ আমরা প্রত্যেক দিনই লাইভ অনুষ্ঠানে বিভিন্ন রকমের ফোন পাই। বিভিন্ন বিষয়ে মানুষ জানতে চান, বিভিন্ন রোগ সম্পর্কে মানুষ আলোচনা করতে চান, বিভিন্ন সমস্যার সমাধান মানুষ চান। কাজেই একটা জিনিস ঠিক যে আয়ুর্বেদের চিকিৎসা এবং ওষুধে মানুষের যে কাজ করছে এবং মানুষ বিশ্বাস রাখছেন, দুটোই মানে পাশাপাশি, কাজ না হলে মানুষের বিশ্বাস তো আসবে না। তো সেটা পরিষ্কার হচ্ছে আমাদের যত দিন যাচ্ছে তত। এনবিপিরও প্রসার বাড়ছে, দুটোই। আর অন্যদিকে কি দিতে পারা যাচ্ছে, একটা স্যাটিসফ্যাকশন মানুষকে, অর্থাৎ সুস্থ থাকবার একটা বার্তা দেওয়া যাচ্ছে এবং পাশাপাশি অসুস্থদের চিকিৎসাও হচ্ছে। এই সব কিছু মিলিয়ে আমাদের এই অনুষ্ঠান আজকের দিনে দাঁড়িয়ে প্রায় 2 বছর মতো সিটিভিএন অনুষ্ঠান চলছে। তো সব কিছুর জন্যই আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আজকের অনুষ্ঠানে একটা অন্য রকমের অসুখ নিয়ে আলোচনা হবে এবং আপনারা কন্টেন্ট জানতে পারবেন যে কি বিষয়ে এই সমস্যা হচ্ছে বা আসলে এই সমস্যা কি। সেটা হচ্ছে মোটর নিউরন ডিজিজ, এমএনডি। এই এমএনডি আসলে কি? নিউরো ডিজিজ কথার অর্থ হচ্ছে যে নার্ভ ওরিয়েন্টেড কোনো সমস্যা, কিন্তু মোটর নিউরো ডিজিজে কি হয়, কি জন্য আপনারা জানবেন, কি কি সমস্যা হয়, বা যদি ডাক্তারি টার্ম এটা হয় আপনার মধ্যে সিমটম কি হবে, এইগুলো বিষয়ে আজকে আমরা জানবো। সঙ্গে আপনাদের ফোন থাকবে, আপনাদের প্রত্যেক দিনের জিজ্ঞাসার বিষয়গুলো নিয়ে আজকেও আমরা উত্তর দেব। আজকের এখান থেকে যে কোনো রকম সমস্যা আপনাদের হলে আপনি আজকে টিভির অনুষ্ঠানে সরাসরি ফোন করতে পারেন এই লাইভ অনুষ্ঠানে। আমি স্বাগত জানাবো। এখন এই মোটো নিউরো ডিজিজ নিয়ে আলোচনা করবেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর এস ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন। আমি স্বাগত জানাবো ডক্টর ঘোষালকে। নমস্কার। কি এই রোগটা? মোটর নিউরন ডিজিজ আমরা মাঝে মাঝে আলোচনা করেছি। এই রোগটা কিন্তু খুবই রেয়ার ডিজিজ, আমরা হয়তো খুব কম আলোচনা করেছি, কিন্তু কিছু পেশেন্ট রয়েছে আমাদের এনবিপিতে যারা এই রোগ দিয়ে আক্রান্ত এবং তাদের পার্সোনাল রিকোয়েস্টের জন্য, কারণ তারা আজকে বহুদিন ধরে এই রোগে ভুগছেন, এমএনডি রোগে। তারা আজকে রোগে ভুগে তাদের কোনো ইমপ্রুভমেন্ট পাননি, কিন্তু আয়ুর্বেদের হাত ধরে আয়ুর্বেদিক চিকিৎসা করার পর, পঞ্চকর্ম ট্রিটমেন্ট নেওয়ার পর তারা যে উন্নতিটা পেয়েছে, এটা তারা চাইছেন কি আরও মানুষ যাতে সেই উপকারটা পান। সেই জন্য তারা রিকোয়েস্ট করেছেন কি ডাক্তারবাবু আপনারা একটু এমএনডি নিয়ে বলুন, কারণ আমরা তো বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন হসপিটাল বা বিভিন্ন জায়গায় আমরা চিকিৎসার জন্য যাই, সেখানে দেখছি গিয়ে মানুষরা ট্রিটমেন্ট পাচ্ছে না, সেখানে মানুষদের অবনতি হচ্ছে, উন্নতি হচ্ছে না, আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যাচ্ছে। তো এইটা নিয়ে যদি আলোচনা করেন, যারা এই রোগে ভুগছেন তারা হয়তো কিছুটা হলেও আশ্বাস পাবেন এবং ভালো হতে পারবেন, তাদের লাইফ স্প্যানটাও একটুখানি বাড়বে। এবার এই মোটর নিউরন ডিজিজ এটা কি? এটা একটা হচ্ছে নিউরো ডিজেনারেটিভ ডিজিজ, এটা নার্ভ রিলেটেড প্রবলেম, আর এটা হচ্ছে মাসেলগুলোকে আমাদের এফেক্টেড করে মেনলি। আর এটা হচ্ছে আয়ুর্বেদ মতে আমি যদি দেখতে চাই তো সেখানে বলা হচ্ছে কফ দোষ এবং বাতজ দোষ, এই দুটো ভিসিয়েটেড হওয়ার ফলে আমাদের ব্রেন এফেক্টেড হয় এবং সেখান থেকে নার্ভাস সিস্টেমটা নষ্ট হয়ে যায় এবং এই রোগটা তৈরি হয়। এই রোগটার মেনলি 4টে ভাগ রয়েছে। 4টে ভাগের মধ্যে এএলএস রয়েছে, অ্যামায়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস রয়েছে, প্রোগ্রেসিভ বালবার পলসি রয়েছে, পিবিপি প্রাইমারি ল্যাটারাল স্ক্লেরোসিস রয়েছে একটা, আর একটা রয়েছে অ্যাকিউট মায়োপ্যাথিক অ্যাট্রপি। এই 4টে ধরনের এর ভাগ রয়েছে। এই 4টে ভাগের মধ্যে এমএনডির এই 4টে ভাগের মধ্যে এএলএস যেটা রয়েছে, অ্যামায়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস, এটা হচ্ছে সবথেকে বেশি পাওয়া যায় আর এইটা হচ্ছে সবথেকে ডেঞ্জারাস। আমরা এই রোগটা হলে মেনলি কী দেখতে পাই, এই রোগের লক্ষণটা আপনি প্রথমে বুঝতে পারবেন না। প্রথমে এই রোগের লক্ষণটাই হচ্ছে যে কোনো মানুষ দেখবেন আপনার অ্যাঙ্কেল জয়েন্টের কাছে দুর্বলতা থাকবে এবং আপনার পায়ের পোর্শনে দুর্বলতা আসবে। মনে হচ্ছে পাটা ভাঁজ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে উঠে দাঁড়াতে পারছি না, পড়ে যাব, বা বিছানা থেকে যখন উঠছেন একবারে উঠতে পারছেন না, হাঁটুর ওপর ভর দিয়ে উঠতে হচ্ছে, হাঁটা চলা করতে অসুবিধে হচ্ছে। এটা প্রথম লক্ষণ আপনারা লক্ষ্য করবেন। তারপরে আস্তে আস্তে কি হবে, কোনো জিনিস ধরে ওপরে তুলতে পারবেন না, সেই ক্ষমতাটা চলে যাবে, সেই মাসেল টোনটা চলে যাবে, বা কোনো জিনিস ধরে থাকতে পারবেন না, হাত থেকে পড়ে যাবে। আস্তে আস্তে মাসেলগুলো ডিস্ট্রয় হবে, মাসেলগুলো দুর্বল হতে থাকবে।
এবং সেটা লাস্ট পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে, আমাদের তো মাসেল সব জায়গায় থাকে, ভলেন্টারি মাসেল, আমাদের হার্টে মাসেল রয়েছে, আমাদের লাংসে মাসেল রয়েছে, আমাদের শ্বাস প্রশ্বাস যে নিচ্ছি সেটাও একটা মাসেলের মেকানিজম রয়েছে। সেই মাসেলগুলোও আস্তে আস্তে অকেজো হতে থাকবে। তাতে কি হবে, আমরা রেসপিরেটরি সিস্টেমটা আস্তে আস্তে কোলাপস করতে থাকবে। আমাদের যে হার্টে পাম্পিং হচ্ছে সেই হার্টটা আস্তে আস্তে পাম্প করতে পারবে না, কারণ সেইখানেও মাংস পেশি যেগুলো রয়েছে সেগুলো দুর্বল হতে থাকবে এবং মানুষটি ধীরে ধীরে একদম পুতুলের মতো হয়ে যাবে, তার কোনো নড়াচড়া থাকবে না, একদম বিছানায় পড়ে যাবে। আর এই রোগটা হচ্ছে প্রোগ্রেসিভ রোগ। আর এই রোগটা যখন আমাদের ডায়াগনোসিস হচ্ছে, যে স্টেজে গিয়ে এই রোগটা ধরা পড়ে, আমরা প্রথমে বুঝতে পারবো না, আমি প্রথমে ভাববো কিছু দুর্বলতা হয়েছে বা অন্য কোনো সমস্যা হচ্ছে, আমরা ইগনোর করব। রোগটা যখন তার স্বমহিমায় আমাদের শরীরের মধ্যে ছড়িয়ে পড়বে, তখন আমরা ডাক্তারবাবুদের কাছে যাব এবং সেই রোগটা ডায়াগনোসিস হবে কি আপনার এমএনডি হয়েছে। সেই ডায়াগনোসিস থেকে আপনার কাছে সময় থাকবে মাত্র 2 থেকে 6 বছর। মানে রোগটা যখন ডায়াগনোসিস হচ্ছে তারপরে 2 থেকে 6 বছর ওই মানুষটি জীবিত থাকতে পারেন। আস্তে আস্তে যতই ট্রিটমেন্ট করুক, যেখানেই যাক পৃথিবীর, আস্তে আস্তে তার ডিটোরিয়েশন হতে থাকবে। ভয়াবহ রোগ, তাহলে ভয়াবহ রোগ। এবং এই যে আপনার ডিটোরিয়েশন, এই যে এএলএস বললাম, এমএনডির যেটা মেন কমন যেটা পাওয়া যায় এএলএসটা, এটা বলা হয় 2 থেকে 3 বছরের মধ্যে মানুষটি আস্তে আস্তে মানে মৃত্যুর দিকে চলে যাবে। তো এই রোগটাকে আটকাতে হবে, কারণ এই রোগটাকে যদি আমি না আটকাই, এর প্রোগ্রেসিভনেস যদি না আটকানো যায়, তাহলে তো আমরা ওই দিকে চলে যাব। আয়ুর্বেদের মধ্যে এমন কিছু মিরাকেল ট্রিটমেন্ট আছে, আমরা হয়তো পুরোটা ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তার লাইফ স্প্যানটাকে বড় করতে পারবো। এটা নিয়ে জাপানেও রিসার্চ হয়েছে, চায়নাতেও রিসার্চ হয়েছে, দুটো জায়গাতেই হয়েছে। দেখা গেছে যে পেশেন্টটি, এবং আদারপ্যাথির ক্ষেত্রে কি হচ্ছে, আমরা এমএনডিতে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করছি, হয়তো মাসেলের প্রবলেম হচ্ছে, সেখানে একটা মাসকুলার স্প্যাজম আসছে, সেই আমরা অ্যান্টিস্প্যাজমোটিক ড্রাগ দিচ্ছি, বা আমাদের কি হচ্ছে, আমাদের শরীরে দুর্বলতা হচ্ছে, সেখানে ভিটামিন দিচ্ছি। এই রোগের ক্ষেত্রে ভিটামিন B1, B6 এবং B12 খুব জরুরি। এই 3টে ভিটামিনের সাপ্লিমেন্ট আমরা দিই, সেটা আয়ুর্বেদ মতে আমরা বিভিন্ন হার্বসের মধ্যে রয়েছে, ভেজিটেবলসের মধ্যে রয়েছে, ফ্রুটসের মধ্যে রয়েছে, সেগুলো আমরা দিই। কিন্তু মেইনলি সেটা হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট হচ্ছে। আয়ুর্বেদ কি করছে, এই যে মোটর নিউরন ডিজিজ, এই যে নার্ভের ডিজেনারেশনটা হচ্ছে, আমরা জানি হলুদের অনেক গুণাগুণ রয়েছে। হলুদ ক্যান্সারেও যেমন ব্যবহার হয়, হলুদ অ্যান্টিবায়োটিক হিসেবেও ব্যবহার হয়, হলুদ স্কিনের ক্ষেত্রেও ব্যবহার হয়। কিন্তু হলুদের একটা বড় রোল রয়েছে টারমারিকের, সেটা হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমটাকে আবার রিজেনারেট করতে পারে, সে নতুন করে তৈরি করতে পারে। হয়তো পুরোটা পাচ্ছে না, তার উপর প্রলেপ দিতে পারবে, যেটা 2 দিনে খারাপ হয়ে যাচ্ছে সেই জিনিসটাকে সে 10 দিন চালাতে পারবে। আয়ুর্বেদ কি করছে, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট আয়ুর্বেদিক হার্বসের মাধ্যমে, এবং অশ্বগন্ধা বলেও একটা হার্বসের নাম আমরা শুনেছি, অনেক প্রচলিত হার্বস, আমরা অনেক ক্ষেত্রেই ব্যবহার করি, ইমিউনো বুস্টার হিসেবে ব্যবহার করি, আমাদের যাদের ঘুম ভালো হয় না, অ্যান্টি অ্যাংজাইটিক অ্যান্টি স্ট্রেস ড্রাগস হিসেবে ব্যবহার করি। এই অশ্বগন্ধাও কিন্তু এই ধরনের এমএনডি পেশেন্টের ক্ষেত্রে আমরা ইউজ করি। এই অশ্বগন্ধারও একটা রোল রয়েছে কি, নার্ভাস সিস্টেম যেটা রয়েছে নার্ভ রিলেটেড প্রবলেমে, এবং বায়ু ঘটিত, যেটা আয়ুর্বেদ বলে বায়ু এবং কফের জন্য হচ্ছে, তো বায়ুটাকে এটা ঠিক ব্যালেন্স স্টেটে রাখে, কন্ট্রোল করে রাখে। এবং আয়ুর্বেদে এর পরে যে স্টেপটা আসছে সেটা খুব দরকারি। এমএনডির প্রত্যেকটা পেশেন্টকে আমরা পঞ্চকর্ম অ্যাডভাইস করি অ্যাজ সুন অ্যাজ পসিবল, কারণ তাদের কাছে এমনি সময় কম। তারা যদি সময়টা অন্য জায়গায় ব্যয় করে, তাহলে কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো না। একদম যদি লাস্ট স্টেজে আসে, আমাদের ক্ষেত্রে কিছু করার নেই, কারণ আপনি বলছেন তারপরে সময়টা আমরা খুব কম পাবো। ট্রিটমেন্ট করব, তাকে রিব্যাক করব, সেটা অনেক কষ্টদায়ক হয়। কিন্তু যে পেশেন্ট এমএনডি ডায়াগনোসিস হয়ে গেছে, বা আজকের প্রোগ্রাম দেখছেন যারা মিস করেছেন, বা কেউ দেখছেন তার আত্মীয় রয়েছে, তাদের প্রত্যেকের কাছে ফরওয়ার্ড করুন এই নিউজটা, কি আপনারা এমএনডির পেশেন্টরা আপনারা কিন্তু 10 থেকে 20 বছর ভালোভাবে থাকতে পারেন। এমএনডি মেইনলি ধরা পড়ে ওল্ড এজেসে, বাচ্চাদের ক্ষেত্রেও পাওয়া যায়, বাচ্চাদের থেকে মেইনলি হয় হচ্ছে আমাদের বয়সকালে। তো আমরা যখন একটা 50 বছর বা 45 বছর বা 60 বছর বয়সে একটা পেশেন্ট পাবো, যার এমএনডি ডায়াগনোসিস হয়েছে, সে যদি জানে কি আমি যদি আমার লাইফ স্প্যানটা আরও 20 বছর বাড়াতে পারি, তার মানে 75-80, সেটা অনেকটা ফ্যামিলির জন্য একটা স্যাটিসফ্যাক্টরি এজ। সেই জায়গাটায় কিন্তু আয়ুর্বেদ কিন্তু এমএনডি রোগ থেকে তাকে বাঁচিয়ে সেই জায়গাটা অবধি পৌঁছে দিতে পারে। বাহ, খুব ভালো। তাহলে আপনি বুঝতেই পারলেন যে আয়ুর্বেদের গুরুত্ব কোথায় এমএনডির ক্ষেত্রে। এবং দেখুন, কিছু কিছু অসুখ আছে যেগুলোকে আমরা জানিই না যে তার গুরুত্ব কতটা, এবং সেই জায়গাগুলো আপনাদেরকে সামনে তুলে ধরা। এবার আপনারা ফোন করুন যদি কারোর এই ধরনের এমএনডি ডায়াগনোসিস হয়ে থাকে অলরেডি,
তারাও ফোন করতে পারেন এবং অন্যান্য সমস্যা নিয়েও মানুষ ফোন করবেন। কেউ একজন আছেন আমাদের সঙ্গে। হ্যালো, কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন ম্যাডাম, কোথা থেকে বলছেন? আমি আমতা থেকে বলছি। আচ্ছা বলুন, কি হয়েছে আপনার? বলছি আমার হাজব্যান্ড এই বাল্টিপুর বাজারেতে দেখাইলেন যে এইখানে 2 মাস হলে চিকিৎসা করছে। একটু জোরে বলবেন। হ্যাঁ, বলছি বাল্টিপুরি বাজারে আমার হাজব্যান্ড না, বুঝতে পারছি না আপনার কথা, পরিষ্কার করে বলুন। এখন কেমন আছেন আগের থেকে? ও বুঝতে পারছেন। এখন আগের থেকে কেমন আছেন? হ্যাঁ পুরো না বেড়ে গেছে। কি সমস্যা ছিল? কি সমস্যা ছিল ওনার? হ্যালো, বোঝা যাচ্ছে না কথা। আমি এই কারণের জন্যই বললাম যে পরিষ্কার বোঝা যাচ্ছে না। আপনি যদি বুঝতে পেরে থাকেন তো ওনাকে বলুন। হ্যাঁ, উনি বলছেন ট্রিটমেন্টে আছেন, কিন্তু কি ট্রিটমেন্টে আছেন আমি শুনতে পেলে ভালোভাবে বলতে পারতাম। উনি আমাদের হাওড়া চেম্বারে ওনার হাজব্যান্ডের ট্রিটমেন্ট করান, কিন্তু কি রিলেটেড ছিল সেটা আমি বুঝতে পারলাম না, যে কি রোগে ভুগছেন বা কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে বা কি ইমপ্রুভমেন্ট আপনার হয়নি এখনো, সেটা শুনতে পেলে ভালো হতো। চেষ্টা করুন, যদি আবার লাইন তো ভালো, আর নইলে চেম্বারে এসে অবশ্যই দেখা করবেন। বেশ, আরও আরেকজন রয়েছেন। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি অঞ্জলি ব্যানার্জি এখান থেকে বলছি। হ্যাঁ অঞ্জলি ব্যানার্জি, একটু আগে বললাম আপনাকে, লিখেছেন ফোন নম্বর। আচ্ছা বলুন বলুন, কি হয়েছে আপনার বলুন। ওই সেতির জন্য। সেতি হয়েছে কার? আপনার ওয়াইফের? হ্যাঁ 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 হ্যাঁ, ওয়াইফে আচ্ছা সেতি। আচ্ছা, কতদিন ধরে হয়েছে? এটা 2018 সাল থেকে। কিছু কিছু জায়গায় রয়েছে না, শরীরের সমস্ত জায়গায় হয়েছে? কিছু কিছু জায়গায় রয়েছে। আচ্ছা, প্রথম কোথায় হয়েছিল, হাতে না কানের পিছনে? প্রথমে হয়েছিল ওই মুখের ঠিক চোখের নিচে। আচ্ছা, কখনো আগুনে পুড়ে গেছে বা কোথাও ছ্যাঁকা লেগেছে আগুনের, এরম কিছু হয়েছিল? না না। আচ্ছা, বয়স কত ওনার এখন? 55। 55। আচ্ছা, আর আয়ুর্বেদিক ট্রিটমেন্ট এর আগে করিয়েছেন? হ্যাঁ না, এমনি আলাপাতি করা আছে। আচ্ছা, কোথা থেকে বলছেন আপনি? মুন্সিরহাট, হাওড়া জেলা, জয়পুর ব্লক। ঠিক আছে, আপনি শুনতে থাকুন টিভিতে, আমি বলছি কি করলে ভালো হয়। তো আমরা ভিটিলিগো নিয়ে আলোচনা করি মাঝে মাঝেই, যেটাকে লিউকোডার্মা বা বাংলায় আমরা সেথি বলছি। তো এই সেথি রোগটা হচ্ছে কিসের জন্য হচ্ছে? আমাদের যে স্কিন কালারটা, আমাদের এশিয়ান কান্ট্রির যে স্কিন কালারটা, সেটা হচ্ছে আমাদের একটু ব্রাউনিশ টাইপ থাকে। তো সেটা হয় হচ্ছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনের জন্য, এমএসএইচ যেটাকে বলা হয়। কোনো পোর্শনে যখন এমএসএইচ প্রপারলি তৈরি হচ্ছে না বা ডেস্ট্রয় হয়ে যাচ্ছে, সেই জায়গাগুলো সাদা হয়ে যায়। সেটাকেই আমরা ভিটিলিগো বা লিউকোডার্মা বা সেথি বলছি। তো এটাকে ঠিক করতে গেলে আগে আমাকে হরমোনটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে। যে পার্টিকুলার জায়গার সমস্যাগুলো হচ্ছে, চোখের নিচে হোক, হাতে হোক বা পায়ে হোক বা পিঠে হোক, সেই জিনিসটাকে ফিরিয়ে আনতে হবে, তবেই দেখবেন আস্তে আস্তে যাবে। এর জন্য কিছু অয়েন্টমেন্ট রয়েছে, কিছু লেপ রয়েছে এবং কিছু মেডিসিন রয়েছে, যেটা কিনা এই ধরনের লিউকোডার্মা বা সেথির ক্ষেত্রে খুব ভালো কাজ করে। হাওড়া থেকে আপনি বলছেন, হাওড়ায় আমাদের 3টে চেম্বার রয়েছে, বাল্টিগিরি রয়েছে, বেলুড় রয়েছে এবং কাজীপাড়া শিবপুরের কাছে রয়েছে। তো যে কোনো একটা চেম্বারে আপনার ওয়াইফকে নিয়ে একবার দেখা করুন, অবশ্যই আপনার ওয়াইফ উপকার পাবেন এবং যে সাদা সাদা দাগগুলো হচ্ছে আস্তে আস্তে কমে যাবে। বেশ, পরের যদি কেউ ফোন থাকেন তো বলবেন, আমি অবশ্যই আমরা কথা বলবো। কিন্তু এই ক্ষেত্রে আপনি এই পেশেন্টের ক্ষেত্রে বললেন হাতে না কানের পিছনে, এটা কেন বললেন? হ্যাঁ, কারণ সেটিটা মেনলি স্টার্ট হয় আগে কানের পিছনে বা হাতে থেকে। মানে ওই জন্যে, মানে যেটা আমরা জানি কি সেটি রোগটা তৈরি হয় মানে হ্যাঁ ফার্স্ট তৈরি হয়, হয়তো ছোট ছিল উনি এড়িয়ে গেছেন, কিন্তু মেনলি প্রথম পাওয়া যায় কানের পিছনে বা হাতে। আর সেটির জন্য আরেকটা কথা আপনি কোশ্চেন করলেন বলে আমার মনে পড়ে গেল, আর একটা কথা বলে নিই। যাদের ক্ষেত্রে এই ধরনের লিউকোডার্মা বা সেতি রয়েছে, তারা কোনো সিনথেটিকের জিনিস ইউজ করবেন না, কোনো টাইট পোশাক ইউজ করবেন না যেটা স্কিন টাইট হয়। কারণ ব্লাড সার্কুলেশনটা যত ভালো হবে তত এমএসএইচটা তৈরি হতে সাহায্য হয়। তো কোনো স্কিন টাইট জিনিস, কোনো আপনার সিনথেটিকের জিনিস ইউজ করবেন না। তার সাথে কোনো অর্নামেন্টস ইউজ করবেন না। আমরা গোল্ড অবধি ইউজ করতে বারণ করি, কোনো অর্নামেন্ট ইউজ করা যাবে না। অর্নামেন্ট ইউজ করলে ওই জায়গাটা কিন্তু বাড়তে পারে, এইগুলো মাথায় রাখবেন। বা অনেকের ক্ষেত্রে হেনা বা চুলে কালার করেন অনেকে, সেগুলোও কিন্তু অ্যাভয়েড করতে হবে। আগে রোগটাকে সারিয়ে নিয়ে তারপর এটা করতে হবে। আর জুতোর ক্ষেত্রে বলবো, অনেকে প্লাস্টিকের জুতো ইউজ করেন, সেই প্লাস্টিকের জুতো ইউজ করা যাবে না, ভালো চামড়ার জুতো ইউজ করতে হবে। তার মানে যাদের এই ভিটিলিগো হয়েছে বা
লিউকোডার্মা বললেন, এটা হয়েছে, তাদের কাছে সোনার দাম 50 হোক বা 1 লাখ হোক কোনো ভ্যালু নেই আর কি। আচ্ছা, আপনাকে আরেকটা কথা আমি জিজ্ঞেস করি এই বিশেষত এই সেতী সম্পর্কে, নেক্সট ফোন আসলে অবশ্যই আমরা নেব। সেটা হচ্ছে যে আমি শুনেছি, এটা জানি না এটা সত্যি না মিথ্যা, দুধ এবং মাছ এটা নাকি যারা একসঙ্গে আহার করে, দীর্ঘদিন ধরে করে, তাদের ক্ষেত্রে এই ধরনের লিউকোডার্মা হওয়ার পসিবিলিটিস বেশি। আমি শুনেছি, অনেকের কাছে বলতেও শুনেছি। এটা কি মানে চিকিৎসার দিক থেকে বাস্তব? একদমই ঠিক কথা। আয়ুর্বেদে বলা আছে বিরুদ্ধ আহার বিহার, মানে কোন কোন খাবারগুলো একসাথে খাওয়া যায় না। মাছ আর দুধ একসাথে খাওয়া যায় না, দই আর মাছ একসাথে খাওয়া যায় না, এগুলো আলাদা আলাদা খেতে হয়। এগুলো একসাথে খেলে অনেক ধরনের রোগ হতে পারে, তার মধ্যে সেটি ওয়ান অফ দেম। ঠিক আছে, তো এইটা আজকে যদি একটা খান, অন্যটা নেক্সট ডে খাবেন, একসাথে খাবেন না। এবং এটা বিষের মতো কাজ করতে পারে। ধরুন আপনার সেতি হলো, কিন্তু এটা বিষের মতো কখন কাজ হতে পারে যদি সমপরিমাণ হয়ে যায়। দুধের ওজন এবং মাছের ওজন যদি সমপরিমাণ হয়ে যায়, সেখানে আপনার শরীরে সেটা বিষের ন্যায়ও কাজ করতে পারে। যেখানে বিষ খেলে যেরকম আমাদের শরীরে কষ্ট হয় বা হসপিটালাইজ হতে হয়, সেরকম এই দুটো যদি সমপরিমাণ হয়, তাহলে এটা কিন্তু বিষের ন্যায়ও কাজ করে শরীরে। তার মানে তাহলে অনুষ্ঠান বাড়িতে এই মেনুটা চেঞ্জ করা উচিত। মানে যেখানে প্রথমে মাছ খাচ্ছেন, তার পরবর্তীকালে আপনাকে দই দেওয়া হচ্ছে, এটা উচিত নয়। যেটা উচিত বা উচিত নয় সেটা আপনাদের সামনে তুলে ধরা। এবার আসুন চেম্বার আমি এক এক করে বলে দিই আপনাদেরকে যে কোথায় কবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা সেন্টারে আপনি চেম্বার পাবেন। চেম্বারগুলো শুনে নিন, কোথায় কোন জেলায় চেম্বার এবং কোন চিকিৎসক থাকছেন। আপনারা অবশ্যই ফোন করবেন, লাইভে আমরা কথা বলবো। 26 তারিখে চেম্বার হচ্ছে বনগাঁতে, বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য থাকবেন। চেম্বার 27 তারিখে হচ্ছে ক্যানিংয়ে ডক্টর আর দে থাকছেন। 27 তারিখে আরেকটা চেম্বার হচ্ছে রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল থাকছেন, যিনি আজকে অনুষ্ঠানে রয়েছেন। 28 তারিখে চেম্বার হচ্ছে কাকদ্বীপের চেম্বারে এস ভাদুড়ি থাকছেন। চলে আসছি 28 তারিখের আরেকটি চেম্বারে। 28 তারিখের পরের চেম্বার হচ্ছে খড়গপুরে হচ্ছে এন ভট্টাচার্য থাকবেন। তারপরে 28 তারিখে সেম ডেটে চেম্বার হচ্ছে বহরমপুরে ডক্টর এ হালদার থাকবেন। ডক্টর এস ঘোষালকে আপনারা পাবেন মালদাতে 28 তারিখে। এই হচ্ছে 28 তারিখে চেম্বার গেল। 29 তারিখে অ্যাজ রেকর্ড এখানে 3টে চেম্বার রয়েছে 29 তারিখে। এক হচ্ছে জামশেদপুর, 2 হচ্ছে কৃষ্ণনগর, 3 হচ্ছে কোচবিহার। জামশেদপুরে থাকছেন হচ্ছে ডক্টর এন ভট্টাচার্য, এ হালদার থাকবেন হচ্ছে কৃষ্ণনগরে, আর কোচবিহারে আপনারা পাবেন ডক্টর এস ঘোষালকে। হেড়িয়াতে চেম্বার রয়েছে 1 তারিখে, অর্থাৎ 1 জুলাই হেড়িয়া চেম্বারে ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা থাকবেন। আপনারা ডক্টর বি শর্মাকে পাবেন মেচেদাতেও এবার, সেটা হচ্ছে অন দ্য ভেরি নেক্সট ডে, অর্থাৎ 2 তারিখে, 2/7/2025। 5 তারিখে চেম্বার রয়েছে 4টে জায়গায় আপনারা পাবেন। 1 হচ্ছে আসানসোল, 2 হচ্ছে বর্ধমান, 3 হচ্ছে হলদিয়া, 4 হচ্ছে শিলিগুড়ি। এই 4টে জায়গাতেই 5 তারিখে চেম্বার রয়েছে, অর্থাৎ 5/7/2025। আসানসোলে আপনারা পাবেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানে আপনারা পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, ডক্টর এ হালদারকে আপনারা পাবেন হচ্ছে হলদিয়াতে 5 তারিখে। 5 তারিখে আরেকটা চেম্বার হচ্ছে শিলিগুড়িতে, ডক্টর এস ঘোষালকে শিলিগুড়িতে এবার আপনারা পেয়ে যাবেন। 6 তারিখে চেম্বার হচ্ছে 4টে জায়গায়। কোথায়? এক হচ্ছে বোলপুর, দুর্গাপুর, বাঁকুড়া এবং গঙ্গারামপুর। বোলপুরে আপনি পাবেন ডক্টর বি শর্মাকে, এন ভট্টাচার্যকে পাবেন দুর্গাপুরে, বাঁকুড়াতে পাবেন হচ্ছে ডক্টর এ হালদারকে, ডক্টর এস ঘোষালকে পাবেন হচ্ছে গঙ্গারামপুরে। আমাদের মনে আরেকজন ফোনে আছেন, আমরা ফোন নিয়ে নিই, তারপর পরের চেম্বার 7 তারিখ থেকে আবার আমি অ্যানাউন্স করছি। কে আছেন ফোনে? হ্যাঁ, হ্যালো, আমি নমস্কার, বলুন। বলছি। নমস্কার স্যার, আমি জগদীশ দত্ত বলছি, বেহালা থেকে। বলুন, কি হয়েছে আপনার? হ্যাঁ স্যার, আমার প্রবলেমটা হচ্ছে স্যার, রেস্টানে ঠিক ওপরে হাতটা থাকে না, এই হাড়ের দোকানটা মাঝে মধ্যে পেইন হচ্ছে স্যার, 2 মাস হলো প্রায়। এইটাই আমার সমস্যা, আর কিছু না স্যার। কোন হাড়ে পেন হচ্ছে, কোন জায়গাটায়? ওই যেটা পকেটটার উপরটা যে হাড়টা থাকে না শরীর মতন, সেই ওখানটা মাঝে মধ্যে ব্যথা করছে। মানে কোমরের নিচের অংশে? হ্যাঁ স্যার, একদম। আচ্ছা, কখনো পড়ে গেছিলেন? হ্যাঁ, মাঝে মধ্যে তো খেলাধুলা করি, পড়ে যাই, লাফালাফি করি। আচ্ছা, বয়স কত এখন? 49। আচ্ছা, অনেকক্ষণ বসে কাজ করতে হয়? হ্যাঁ, তা হয় স্যার, একটু দাঁড়াতে হয়, যেটা দৌড়াদৌড়ি করতে হয়, এই পাশে ওপাশে, যেটা মার্কেটিং করতে লোক তো যেতে হয়, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়। বাইক চালান? না স্যার, বাইক চালাই, সাইকেল চালাই। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন, আমি বলছি কি করলে ভালো হয়। আমাদের যে ভার্টিব্রাল কলমটা আছে, একদম উনি যেটা বললেন টেল বোন, ওটাকে আমরা কক্সিক্স বলছি। প্রথমে সার্ভাইকাল রয়েছে, তারপর থোরাসিক, তারপর লাম্বার, তারপর স্যাক্রাম, তারপর কক্সিক্স হচ্ছে টেল বোন। কক্সিসে অনেক সময় মাইল্ড টিয়ার থাকে বা কক্সিজিয়াল টিয়ার যেটাকে বলা হয়,
ওটা ওনার ক্ষেত্রে হতে পারে, কারণ অনেকক্ষণ বসে কাজ করলে বা কোমরে যদি কখনো চোট আঘাত বা অনেকে হয় না মানে পা হড়কে পড়ে গেল, পা পিছলে পড়ে গেল, কোমরের উপর পড়লো, তখন ওই কক্সিজিয়াল টিয়ারটা হতে পারে। বা অনেকক্ষণ বসে যারা কাজ করেন তাদের ওরকম টেলবোনে ব্যথা হয়। আপনার লাম্বার স্পন্ডালাইটিস হওয়ারও সম্ভাবনা রয়েছে, এটা একদম বাদ দেবো না, কারণ আপনি বললেন অনেকক্ষণ বসে কাজ করতে হয়। আপনাকে একটা আমি প্রথমে অ্যাডভাইস দেবো, টিউব পাওয়া যায় দেখবেন আমরা যেরকম সুইমিং পুল বা পুকুরে সাঁতার কাটার জন্যে নতুন শেখার জন্য টিউব ইউজ করি, মানে কালো রঙের টিউব যেটা টায়ারের টিউব হয়, ওরকম টিউব পাওয়া যায়। আপনি একটা টিউব তৈরি করে নিন বসার জন্যে, যে জায়গাটার উপরে বসবেন, ধরুন আপনি যে চেয়ারটার উপরে বসছেন তার উপরে টিউবটা রাখবেন, টিউবটা রেখে তারপরে বসবেন। তাহলে কি জিনিসটা হলো, টিউবের যে ফাঁকা অংশটা ওটা কিন্তু আপনার কোনো মাটি স্পর্শ করবে না, ওটা কিন্তু ফ্লোটেড থাকবে, মানে ভেসে থাকবে, বাকি জায়গাটায় আপনি বসতে পারবেন। ওই যে জায়গাটায় আপনার চাপ পড়বে না, চাপ না পড়ার ফলে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে পেনটা কমতে থাকবে। আর একটু যখন হোক একটা টাইম করে একটু গরম শেক আর একটু ঠান্ডা শেক অল্টারনেটিভভাবে নিন রেগুলারলি। এটা নেওয়ার পর যদি জিনিসটা কমে যায় বা এই টিউবটা ব্যবহার করার পর যদি জিনিসটা কমে যায় তো খুব ভালো। আর যদি না কমে একটা সময় করে এনবিপিতে এসে যে কোনো নিয়ারেস্ট চেম্বারে, বেহালা থেকে আপনার আমতলা চেম্বার হতে পারে, আপনার ল্যান্সডাউন চেম্বার হতে পারে, যে কোনো একটা চেম্বারে এসে দেখা করে নেবেন, কিছু মেডিসিন দিয়ে দেবো, ওটা খেলেই ঠিক হয়ে যাবে। মানে এই টিউব আমরা গাড়ির চাকার টিউবও আমরা ব্যবহার করতে পারি? হ্যাঁ, এটা আমরা বানিয়ে নিই যাদের ক্ষেত্রে লাম্বার স্পন্ডালাইটিস বা কক্সিয়াল টিয়ার থাকে বা পড়ে গিয়ে কোমরে আঘাত খায়, তাদের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট চেয়ারে বা কোনো বিছানার উপরে বসতে আরাম করি, 1 মাস 2 মাস 3 মাস ওই টিউবের উপর বসতে বলি, অটোমেটিক্যালি ওটা ঠিক হয়ে যায়, ব্যথা যন্ত্রণাটা চলে যায়। একদম। কিন্তু টিউবটা পাম্প দিয়ে নিতে হবে? হ্যাঁ, পাম্প দিয়ে নিতে, পাম্প দিয়ে, মানে এমনি বসলে হবে না। আচ্ছা, আরো আরেকজন রয়েছেন ফোনে। হ্যালো, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? বলুন। আমি নীলা দত্ত বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি মসলন্দপুর থেকে বলছি। আচ্ছা, বলুন। হ্যালো, বলুন, শুনতে পাচ্ছি দিদি। আমি মসলন্দপুর থেকে বলছি। হ্যাঁ, বলছি যে হার্নিয়াটা মানে ও আমার ডক্টর দেখিয়েছে, কিন্তু ডক্টর মানে অপারেশন করতে বলেছে, কিন্তু ও ভয় পাচ্ছে। আপনাদের কি কোনো ট্রিটমেন্ট আছে? কোথায় হার্নিয়া রয়েছে? ইঙ্গুইনাল মানে কুচকির কাছে না পেটের মাঝখানে? কুচকির কাছে। ডান দিকে না বাঁ দিকে? ওটা হচ্ছে বাঁ দিকে। ব্যথা যন্ত্রণা হয়? হ্যাঁ হ্যাঁ, এই সামান্য ধরা পড়েছে 2 সপ্তাহ হলো। ঠিক আছে, কালকে বনগা চেম্বার রয়েছে, আপনি একটু রিপোর্টটা নিয়ে, মসলন্দপুর বললেন? হ্যাঁ, মসলন্দপুর। মসলন্দপুর থেকে বনগাটা নিয়ারেস্ট হবে। মসলন্দপুর বনগা অবশ্যই। আপনি একটু রিপোর্টটা নিয়ে কালকে আমাদের সিএমও ম্যাডাম ওখানে থাকবেন, ঠিক আছে? হচ্ছে বনগা চেম্বারে যদি পারেন একটু দেখা করে নেবেন, আর নইলে একটু এখন কম আছে বলছেন তো, আপনি শুনতে থাকুন, আমি টিভিতে বলছি। এখন আপনার হার্নিয়াটা যখন কম অবস্থায় আছে, অল্প ফোলা আছে, তাহলে এখন ট্রিটমেন্ট করলে তাড়াতাড়ি জিনিসটা ইমপ্রুভ হবে। অনেকের ক্ষেত্রে হার্নিয়াটা পরের দিকে আসে, অনেক দিন ইউজ করার পর, অনেক দিন খাওয়ার পর মেডিসিন, হার্নিয়ার বেল্ট ইউজ করার পর তারপরে আসে। আপনার যখন এখন জিনিসটা কম আছে, উইদাউট অপারেশনে আপনি ভালো হতে পারেন। তো একবার তবুও দেখে নিতে হবে রিপোর্টগুলো কী আছে। রিপোর্ট না দেখে সব কিছু তো বলা উচিত নয়। একবার পেশেন্টকে নিয়ে, মানে আপনার হাজব্যান্ডকে নিয়ে আপনি রিপোর্টগুলো নিয়ে যে কোনো নিয়ারেস্ট চেম্বারে, বনগা হোক, আমাদের মধ্যমগ্রাম হোক, যদি আপনি কালকে ফাঁকা থাকেন, কালকে আমাদের বনগায় চেম্বার আছে, বনগায় যেতে পারেন, এসে দেখা করুন। যেভাবে ডাক্তাররা বলবেন ওইভাবে শুনবেন, তাহলে দেখবেন আপনার জিনিসটা অপারেশন ছাড়াই ভালো হয়ে যাবে। আচ্ছা, আর আপনাদের এই যে কোথায় কোন চেম্বার রয়েছে বা তার অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনাকে ফোন করতে হবে টিভি স্ক্রিনের নিচে দেওয়া যে নাম্বার দুটো রয়েছে। দেখুন, 9830235527 এবং 9830235537, এই দুটো নাম্বারে ফোন করে আপনি আগামীকালকে বনগার জন্য বুক করতে পারেন। করে তারপর আপনাকে চেম্বারে আসলে সুবিধা হবে, আপনার দেখানোটা কনফার্ম হবে। আচ্ছা, আরেকজন মনে হয় রয়েছেন ফোনে। হ্যালো, চেম্বারগুলো তাহলে আমি একটু বলে দিই। 6 তারিখ অবধি বললাম। 7 তারিখ চেম্বার হচ্ছে আরামবাগে। আরামবাগে আপনারা অ্যাজ ইউজুয়াল ডাক্তার এ হালদারকে পাবেন। ডিরেক্টর স্যারকে আপনারা পাবেন হচ্ছে আগরতলাতে। আগরতলায় চেম্বার হচ্ছে 13/7, অর্থাৎ জুলাইয়ের 13 তারিখে। 20 তারিখে চেম্বার রয়েছে 2 জায়গাতে। 20 তারিখ 2টো জায়গায়, একটা হচ্ছে পুরুলিয়া, আরেকটা হচ্ছে গুয়াহাটি, আসামে। পুরুলিয়াতে চেম্বারে থাকছেন ডক্টর এ হালদার, আর গুয়াহাটিতে থাকছেন হচ্ছে ডক্টর এস ঘোষাল। অর্থাৎ যারা আসামে বুকিং করবেন তারা 20 তারিখের জন্য এখনই বুক করে রাখতে পারেন। 21 তারিখে 2টো জায়গায় চেম্বার রয়েছে। 21 তারিখে হচ্ছে ঝাড়গ্রামে চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। ডক্টর এস ঘোষাল থাকবেন হচ্ছে ডিব্রুগড়ে, আসামে। 22 তারিখে যে চেম্বার, 22 তারিখে চেম্বার হচ্ছে দিল্লিতে।
দিল্লিতে চেম্বারেও ডক্টর এস ঘোষাল যাচ্ছেন। এবার দিল্লির চেম্বার ডেট হলো, আমি আরেকবার রিপিট করে দিই, দিল্লিতে যারা দেখান তারা হচ্ছে 22 তারিখে দেখাবেন, 22 জুলাই নেক্সট মান্থের। 27 তারিখে 27 জুলাই হচ্ছে আলিপুরদুয়ারে চেম্বার রয়েছে, আলিপুরদুয়ারে ডক্টর বি শর্মা ডিরেক্টর স্যার তিনি থাকবেন। অর্থাৎ এই হচ্ছে মোটামুটি বিভিন্ন ডিস্ট্রিক্টের চেম্বার শিডিউল। আর কলকাতা এবং হাওড়া এখানেও চেম্বার রয়েছে, কলকাতাতে এবং হাওড়াতে। গত একটা অনুষ্ঠানে ডক্টর শর্মা বলছিলেন যে কলকাতার চেম্বারগুলোতে উনি নিজে অ্যাটেন্ড করবার চেষ্টা করছেন শনি এবং রবিবার করে। এইটাও একটা ভালো খবর আপনাদের জন্য। মধ্যমগ্রামে হেড অফিস, রেজিস্টার্ড অফিস রয়েছে। উত্তর 24 পরগনার জন্য বনগাঁতেও চেম্বার রয়েছে। ডক্টর ঘোষাল বললেন যে আগামীকাল চেম্বার রয়েছে সেখানে, অর্থাৎ 26 জুন আগামীকাল চেম্বার রয়েছে, সেখানেও আসতে পারেন। এছাড়াও কলকাতার চেম্বার ল্যান্সডাউনে রয়েছে, সেখানেও আপনি আসতে পারেন। হাওড়াতে একাধিক জায়গায় চেম্বার রয়েছে, সেই চেম্বারগুলো আপনি অ্যাটেন্ড করতে পারেন। তবে কোথায় কোন চেম্বার রয়েছে স্পেসিফিক্যালি আপনার যদি মনে না থাকে, তাহলে আবারও বলছি, নিচের এই নাম্বারগুলোকে নোট ডাউন করে রাখতে হবে আপনার ডায়েরিতে বা মোবাইল ফোনে, ছবি তুলে রাখতে পারেন, আপনার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যে এই নাম্বারগুলোতে ফোন করে আপনি চেম্বারে আসবার সময় এবং নিজের নাম লেখানো যেটাকে বলা হয়, অর্থাৎ নিজেকে কনফার্ম করা, সেটা আপনি করতে পারেন। কেউ থাকলে অবশ্যই আমার সঙ্গে কথা বলবেন, আমরা আপনার সমস্যা নিয়ে আজকে আলোচনা করতে বসেছি। আচ্ছা, আরেকজন রয়েছেন ফোনে। হ্যালো, কে আছেন? আমি রঞ্জিত বিশ্বাস বলছি। হ্যাঁ, রঞ্জিত বিশ্বাস। রঞ্জিত বিশ্বাস, কোথা থেকে বলছেন? নদিয়া বগুলা থেকে। নদিয়া বগুলা থেকে, বাবা। আচ্ছা বলুন। হ্যাঁ, আমার ছেলের জন্য বলছি। আচ্ছা বলুন, কি হয়েছে ওর, বলুন। ওর সিজোফ্রেনিয়া হয়েছে। বলুন। সিজোফ্রেনিয়া হয়েছে ওকে। ও যখন বিএ পাস করে যাদবপুরে এমএসএ ভর্তি করালাম, হ্যাঁ, তখন ওইখানে 1 বছর করলো। ছেলে খুব রাগারাগি করে, চেঁচামেচি করে, না একা থাকতে ভালোবাসে? একা থাকতেই ভালোবাসে আর ঘুমোয়। আচ্ছা, সবাইকে বিশ্বাস করে না কাউকে পার্টিকুলার বিশ্বাস করে? কেউরই বিশ্বাস করে না, আর ভীষণ রাগী, কিছু করলেই রেগে পড়ে। বয়স কত ছেলের এখনো? বয়স ধরেন না 40-এর কাছাকাছি। ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়। সিজোফ্রেনিয়া খুবই একটা ভয়ঙ্কর রোগ, কারণ যার বাড়িতে রয়েছে এই ব্যাপারে তারাই জানে একমাত্র। সিজোফ্রেনিয়া আমি এরকমও দেখেছি, সিজোফ্রেনিয়া সব থেকে খারাপ হচ্ছে প্যারানয়েড সিজোফ্রেনিয়া যেটা রয়েছে, মানে সিজোফ্রেনিয়ার একটা পার্ট, সেটা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর। মানে ধরুন আপনার বাড়িতে 6 জন রয়েছে, 6 জনের মধ্যে ওই মানুষটি একজনকেই বিশ্বাস করবে, আর কাউকে বিশ্বাস করবে না, প্রচণ্ড চেঁচামেচি, জিনিসপত্র ছোঁড়াছুড়ি, কারুর কথা শুনবে না। কিন্তু তার দেখা যাবে আদার পার্ট, তিনি যদি শিক্ষক হন তিনি পড়াবেন ভালো, কিন্তু বাড়ির সাথে রিলেশনটা একদম নষ্ট হয়ে যাবে, এবং মানুষের কথা তিনি সহ্য করতে পারবেন না। তাকে যদি কেউ কিছু বলে বা রাস্তায় কথা বলে, তিনি ভাববেন কি তার সম্বন্ধে বলা হচ্ছে, তাকে নিয়ে আলোচনা করা হচ্ছে। আর সিজোফ্রেনিয়ার একটা থাকে ইন্ট্রোভার্টেড হয়, যারা চুপচাপ নিজের মধ্যে একা একা থাকতে ভালোবাসে, এবং সিজোফ্রেনিয়া যাদের বাড়িতে রয়েছে তাদের ক্ষেত্রে খুব কষ্টদায়ক। আপনাকে আমি বলবো অবশ্যই আপনি আয়ুর্বেদের হাত ধরুন, আয়ুর্বেদের সিজোফ্রেনিয়া ট্রিটমেন্ট রয়েছে, ও ভালো হবে। যে কোনো নিয়ারেস্ট চেম্বারে যোগাযোগ করুন, অবশ্যই ও ভালো হবে। কত রকমের মানে রোগ মানুষের রয়েছে, এবং রোগাক্রান্ত সমাজ মানুষকে উৎকণ্ঠা দেয়, পরিবারকে উদ্বিগ্ন করে তোলে। এটা হচ্ছে সবথেকে বড় বিষয়। পরিবারের কারোর একজনের কোনো একটা সমস্যা সারা পরিবারকে আর্থিক ডামাডোলের মধ্যে ফেলে দিতে পারে। ঠিক এই মুহূর্তে আমার একটা ঘটনার কথা মনে আসছে, আমি জানি না পরবর্তীকালের ব্যাখ্যা এনবিপি ইউনানি চিকিৎসকেরা কেউ করবেন কিনা আমার এই অনুষ্ঠানে এসে। সেটা হচ্ছে, আমরা কয়েকদিন আগে অস্মিতা বলে একটি মেয়েকে 16 কোটি টাকার একটা ইঞ্জেকশন নিতে দেখলাম। তো এই যে সমস্যাগুলো, মানে এই যে ইঞ্জেকশনে 16 কোটি টাকার একটা ইঞ্জেকশন, তার কস্ট ভ্যালিউ, সেটা নিতে হলো, কি সমস্যা এবং কেন হয়েছিল সেটা, এই নিয়ে বিস্তারিত আমরা হয়তো আলোচনা করব কোনো একদিন। তবে আজকে এখানেই অনুষ্ঠান শেষ করছি। হেল্পলাইন নাম্বারে আপনাদের নাম, এনরোলমেন্ট এবং কনফার্মেশনের সুবিধা করবে। আগামীকাল আবার দেখা হচ্ছে ঠিক রাত 9:30টায়। ডক্টর ঘোষালকে অনেক অনেক ধন্যবাদ উপস্থিত থাকবার জন্য। নমস্কার সবাইকে।